আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না, এই কলমের যে বলটা আছে, এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি, এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই কাগজ, এই যে আপনার দফতর, চেয়ার, এই টেবিল, মানে আপনি যেগুলা দেখতেছেন সামনে, যা সামনে দেখতেছেন আপনি, সবই মুসলমানদের। ক্যামেরা, আলোর প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, রক্ত সংবহন তন্ত্র, আপনার কেমিস্ট্রি, আপনার জ্যোতির্বিদ্যা, আপনার কি বলবো ফিলোসফি, এটা নিয়ে আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ, আরেকদিন দিব এটা দিয়ে। আপনার বল পেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমানরা করে দিয়েছিল, এভরিথিং। একটা সেক্টরও বাদ নাই, একটা সেক্টরও বাদ নাই। এটা গড়েছিল কারা? ওই যে 1200 বছর আগে চার খলিফার যুগে, উমাইয়াদের যুগে, আব্বাসীয়দের যুগে তারা এগুলো গড়ে দিয়েছিল। পরে যখন অধঃপতনের সময় শুরু হয়েছে আমাদের লাস্ট 220 বছর 300 বছরে, তখন পশ্চিমারা এগুলো আমাদের থেকে ধার করেছে, ধার করে নিয়ে ওর উপর দ্বারায় ওদের সভ্যতা নির্মাণ করেছে। এটার উপর বাহাস হতে পারে, ডিবেট হতে পারে, ওদেরকে বসতে বলেন, আমি বসতে রাজি আছি। এটার উপর বাহাস হতে পারে যে আমি বলছি যে কলমের বল থেকে শুরু করে আপনার কফি যেটা খাচ্ছেন আপনি, যে ল্যাপটপে আপনি অ্যালগোরিদম করে করে যে আমাদের ইসলামের বিরুদ্ধে বইপত্র লিখতেছেন, ওই অ্যালগোরিদম পর্যন্ত মুসলমানদের আবিষ্কার করা। এটা আমাদের এই জেনারেশনের 90%ই জানে না, হীনমন্যতায় ভোগে। অথচ চার খলিফার যুগে, আব্বাসীয়দের যুগে, উমাইয়াদের যুগে এগুলো আমরা আবিষ্কার করে বিশ্বকে দিয়েছি। এই যে মিসাইল ছুটতেছে ওরা, এই যে মিসাইল ছুটতেছে, পৃথিবীর সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার যখন তিনি বিজয় করতে গিয়েছেন আপনার রোমান সাম্রাজ্যে, তার বাহিনীতে খালিদ বিন ওয়ালিদ ছিলেন। ওই সময় ওটাকে বলা হতো মিনজানিক, ওটাকে মিসাইল বলা হতো না, বলা হতো মিনজানিক। এম শব্দটা রেখে দিয়েছে ওরা, মিনজানিক আরবি শব্দ, ওরা এখান থেকে মিসাইল শব্দ আনছে, কিন্তু কাজটা একই। ওইটা দিয়ে রোমানদের ওই দেওয়াল দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল দূর থেকে। আমি জাস্ট বলতে চাচ্ছি, চার খলিফার যুগে, আব্বাসীয়দের যুগে, উমাইয়াদের যুগে বিশ্বে মুসলমানরা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে দিয়েছে, ওর উপর দাঁড়ায় আজকের এই পশ্চিমারা দাঁড়ায় আছে, এই বিশ্ব দাঁড়ায় আছে। এখন শিক্ষার মেরুকরণটা কি হলো তাহলে? লাস্ট 220 বছরে শিক্ষাটাকে ভাগ করে ফেলা হলো, যে তোমরা যারা দাড়ি টুপিওয়ালা মানুষ, তোমরা যারা ইবাদত বন্দেগী করতে চাও, তোমরা পড়বা কোরআন এবং হাদিস, তোমরা পড়বা উসুল, ফিকহ ইত্যাদি ইত্যাদি। আর যারা তোমরা ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ব্যারিস্টার হতে চাও, তারপরে পলিটিশিয়ান হতে চাও ইত্যাদি ইত্যাদি, তোমরা পড়বা ইংরেজি, বাংলা, সায়েন্স, ম্যাথামেটিক্স, হ্যাঁ, আর্টস, কমার্স, ব্যারিস্ট্রি, মেডিকেল সায়েন্স ইত্যাদি তোমরা পড়বা আর কি। এই যে মেরুকরণ, এই মেরুকরণটাই হারাম হয়েছে প্রথমে। এটাই একটা বাজে জিনিস হয়েছে শিক্ষার মধ্যে। কখনো মেরুকরণ ছিল না, বরং ওমর রাদিয়াল্লাহু আনহুকে আপনি দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ফকি, একজন হাফেজ, একজন আলেম, একজন বিজ্ঞ খলিফা, পাশাপাশি একজন রাষ্ট্রপ্রধান। এবার আমাদের এগুলো বললে তো ওনারা রাগ করে। আমি তো খোলামেলা ওনাদের সাথে কথা বলি এখন, যে আপনাদের মধ্যে একজন ব্যক্তিকে জুমার খুতবা দিতে পাঠান দেখি, মেম্বরে 360 জন এমপি একজনকে পাঠান যে জুমার খুতবা দিতে পারবে। দাঁড়ায় বলবে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া। আরবি দিয়ে জাস্ট 5টা মিনিট আপনি খুতবা দিবেন, জুমার খুতবা, এজ এ রাষ্ট্রপ্রধান। দেখেন পারে নাকি? 1200 বছর যিনি খলিফা তিনি খুতবা দিয়েছেন, তিনি ছিলেন ফকিহ, তিনি ছিলেন আলেম, তিনি ছিলেন বিজ্ঞ পণ্ডিত, তিনি হাফেজ। এই 1250 বছরে যিনি ফিলোসফার, তিনি এদিকে আবার মুহাদ্দিস। যিনি মেডিকেল সায়েন্সের দক্ষ, তিনি আবার এদিকে হাফেজ, সেখানে কারি, সেখানে আলেম। এই শিক্ষার বিভক্তিটা আমাদের মধ্যে ছিল না। সেকুলার কনসেপ্টগুলো যখন আসছে এই লাস্ট 200-300 বছরে, তখন থেকে আস্তে আস্তে শিক্ষাটাকে এইভাবে ভাগ করে আমরা একাকার করে ফেললাম। এখন একজন মসজিদের ইমাম সাহেবকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে সিরিয়ার রাজধানীর নাম কি, বলতে পারবে না অনেকেই। অর্থনীতির এটা কি, বিটকয়েন কি জিনিস, ও বলবে এটা আবার কি জিনিস। ক্রিপ্টোকারেন্সি কি, বলবে এটার নাম তো জীবনে শুনি নাই, অথচ এটা ইকোনমিক্সের একটা বেসিক জিনিস। ইনফ্লেশন কি দেখবেন অনেকেই বলতে পারতেছে না, কিন্তু সে দাওরাত হাদিস পাস করেছে, ইফতা দিয়েছে, তাখাসসুস করেছে। তাহলে শিক্ষাটাকে আমরা এভাবে ভাগ করে ফেললাম। এদিকে আবার যারা জেনারেল লাইন আমরা পড়েছি, ধরেন জিজ্ঞাসা করেন যে ফরজ গোসল কেমন করে করতে হয়, সবাই ফরজ গোসল করি, কিন্তু আমরা যারা ম্যাচিউরড এবং ম্যারিড, অনেকেই মাসালা ভুল আছে। অনেকেই পর্দা করে, পর্দার ফরজগুলো বলতে পারবে না। নামাজ, সবাই নামাজ পড়ে, নামাজের আরকান আহকামগুলো বলতে পারতেছে না। আমাদের এই যে ইয়াং জেনারেশন যারা স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি সবাইকে ধরে অজুর খালি 4টা ফরজ জিজ্ঞাসা করেন,
অজু 4 ফরজ কি বলো দেখি, দেখবেন বলতে পারতেছে না। তো এই যে অবস্থাটা, এটা কি আপনাদের কাছে মনে হয় এমনি এমনি হঠাৎ করে হয়েছে? নো, এটা বিগত 100-200 বছরের ওদের মেহনতের ফসল। আর আপনারা কি চাচ্ছেন এটা একদিনে একটা স্কুল দিয়ে চেঞ্জ করতে? মোটেই পসিবল না, আর মোটেই পসিবল না। আর যদি মনে করেন একজন ভাই, একটা সরকার, একটা প্রশাসন, একটা ইসলামিক দল, তার উপর দায়িত্ব চাপাই দিলে আমরা দায়মুক্ত হব, কোনোদিনও সম্ভব না। আমাদেরকে এরকম 30-40 বছরের একটা মিশন নিয়ে নামতে হবে। 30 বছর একটা মিশন নিয়ে নামতে হবে। 30 ইয়ার্সে আমরা কোন জেনারেশন দেখতে চাই। এই আমার মেয়েটার বয়স যখন, এখন বয়স ওর 5 বছর 6 বছর, ওর বয়স যখন 20 বছর হবে, তখন আমি ওকে কোন জায়গায় দেখতে চাই, এবং এই 15 বছর আমি কিভাবে পড়ালে ওকে আমি ওই জায়গায় নিতে পারবো, এই ফিকিরটা আমাদেরকে করতে হবে। এখন কাজ মোটামুটি করা হয়ে গেছে, খালি দরকার সমন্বয়। এই দুইটাকে সর্বোচ্চ সমন্বয় করা। এখন সমন্বয় আবু তোহা আদনান ভাই করবে না, সমন্বয় মিজানুর রহমান আজহারি ভাই করবে না, সমন্বয় বাংলাদেশের শিক্ষামন্ত্রীর দিকে তাকায় থেকে লাভ নাই, সমন্বয় অমুক হুজুর তমুক দল তারা করবে না। সমন্বয়ের দায়িত্ব আপনার সবার, আপনাদের সবার। কারণ সন্তান তো আপনার ফিকির কি, আপনার চিন্তা কি? আমরা সবাই রেডিমেড পাইলে সেখানে গিয়ে একটা জিনিসকে মানে নার্সিং করতে চাই, যে ওরা করুক তারপরে গিয়ে আমি জয়েন হব না। এই চিন্তাটাই ত্যাগ করতে হবে। আপনাদেরকেই তৈরি করতে হবে প্ল্যাটফর্ম, আপনাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমি খোলামেলা কথা বলতেছি, আপনাদেরকে জায়গা দিতে হবে রংপুরে। যদি রংপুরে চান যে এরকম কোনো স্কুল না, এটা তো স্কুল একটা বিগিনিং, প্লে থেকে 5 পর্যন্ত, ওরা মাস্টার্স পড়বে না, মাস্টার্স পরীক্ষা দিবে না, ওই পর্যন্ত তার আরও 15 বছর বাকি আছে। এই 15 বছরও তো এই লাইনে গেলে ওকে জানোয়ার বানায় দিবে। এই 15 বছর যদি এই লাইনে যায়, দেখা এমন হতে পারে ও সমকামী হয়ে গেছে। ও কয়দিন পরে এসে একটা ছেলেকে বিয়ে করে এসে বলবে যে ও তো মনে মনে মেয়ে তাই বিয়ে করছি, তখন আপনি মুখ দেখাবেন কিভাবে? এমন তো হইতেই পারে, অস্বাভাবিক কিছু না, এগুলো হচ্ছে তো এখন। তো এখন আমি খোলামেলা কথা বলতেছি যে এই দায়িত্বটা আমার বা আমাদের একার নয়। ভুল ধরা যাবে অনেক, আমাদের সীমাবদ্ধতার শেষ নাই, ভুলের কোনো শেষ নাই, স্বীকার করতেছি। এরা চেষ্টা করতেছে, কিন্তু আমি জানি চেষ্টাটা মানে প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। আমাদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে। আগে দরকার জায়গা। যদি আপনার জায়গা থাকে বা আপনাদের যদি জায়গা থাকে, আগে আপনারা জায়গা দেন রংপুর শহরে। কারণ আমরা চাই না যে কোনো জায়গায় কারো বাসায় ভাড়া নিয়ে আমাকে প্রতিষ্ঠান করতে হয়, এটা আমি চাই না। এটা আমরা কেন করব এটা? আমরা যদি আমাদের বাচ্চাদের ফিউচারের জন্য উদ্বিগ্ন থাকি, তাহলে আপনারও তো উদ্বিগ্ন হওয়া উচিত। আপনার যদি 100% জমি থাকে, 10% দিয়ে 20% দিয়ে দেন, 50% ওয়াকফ করে দেন। এটা আপনার কেয়ামতের জন্য, কেয়ামতের মাঠ পর্যন্ত জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। এটা তো আমার দায়িত্ব না, এটা আপনারও দায়িত্ব। আপনার যদি ব্যালেন্স থাকে, আপনি এখানে কন্ট্রিবিউট করেন, বিল্ডিং নির্মাণ আপনি করেন। আমার কাছে বলেন ভাই আপনি কি দিতে পারবেন, আমি আপনাকে পুরো সিলেবাস করে দিতে পারবো ইনশাআল্লাহ, একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত। আমি কিন্তু এমনি কথাগুলো বলি নাই। আমাকে যদি গভর্নমেন্ট এখনও ডাকে, কল করে উপরের লেভেল থেকে, আমি বলছি 5 বছর সময় নেব, খালি জাস্ট 5 বছর সময় নিব ইনশাআল্লাহ। আমাকে 100 জনের প্যানেল দিয়ে দেন, পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে তৈরি করেন নাই। যারা আছে এদের মাথায় কি আছে, এরা কি পাস করে আসছে, এটা আমরা খুব ভালো করে জানি, আমরা খুব ভালো করে জানি। কিন্তু আমরা অন্যকে আন্ডারএস্টিমেট করতে যাচ্ছি না, আমাদের নিজেদের উপর কনফিডেন্স আছে আমাদের। এটাকে চেঞ্জ করা খুবই সম্ভব, ভেরি মাচ পসিবল। এই ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদেরকে যদি আমরা এভাবে গড়ে তুলতে পারি, আস্তে আস্তে পর্যায়ক্রমে 8, 9, 10 এভাবে গিয়ে আমরা ইনশাল্লাহ মাস্টার্স পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ। আর যদি দেখা যায় না এই সিস্টেমে পারছি না, তাহলে কোনো সমস্যা নেই, আমরা এটার নাম মাদ্রাসা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তোহা জিন্নুরাইন ইসলামিক স্কুলের দরকার নাই, আমার তোহা জিন্নুরাইন ইসলামিক মাদ্রাসা থাকলেও চলবে। স্কুলই হতে হবে শেষে, নট নেসেসারি। আমার দরকার সিলেবাসটা কি, আমি পড়াচ্ছি কি, আমার এনভায়রনমেন্ট কি, আমার বাচ্চারা খেলতেছে কিনা, ভালো খাচ্ছে কিনা, ওর পরিবেশ কেমন, এটা মূল কথা, আমার টাইটেলটা মূল কথা না। আর এই প্রজেক্টটা আমরা চাই সারা বাংলাদেশের 64টা জেলায় একটা করে বড় বড় ইউনিভার্সিটি হোক, এবং 68,000 গ্রাম বাংলায় একটা করে মক্তব হোক। তাহলে দেখবেন আগামী 20 বছরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে একটা প্রজন্ম করে দিতে পারবো ইনশাআল্লাহ। তবে এই দায়িত্বটা কিন্তু আমার একার না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান খোলামেলা বলতেছি, আপনাদেরকে আগে আসতে হবে। জায়গা থাকলে জায়গা দেন, আপনাদের অর্থের কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করেন, যদি আপনি ব্যালেন্স দিতে পারেন সেটা করেন, ফাইন্যান্সে হেল্প করতে পারেন সেটা করেন। যদি আপনি এটা এত কিছু না পড়েন, আপনার কিছু একটা বিল্ডিং আছে, আল্লাহর জন্য দিয়ে দেন। এটা আপনি আমাদেরকে দিচ্ছেন না, আল্লাহর জন্য দিচ্ছেন। আপনি যদি এটাও না পারেন, অন্তত তাহাজ্জুদে আমাদের জন্য দোয়া করেন, অন্তত দোয়া করেন, অথবা বুদ্ধি দেন, পরামর্শ দেন, বা ধৈর্য ধরে সবর করে আমাদের সাথে থাকেন, থেকে 10টা বছর ওয়েট করেন, দেখেন কি হয়। আমার শুধু আমার মেয়েকে নিয়ে ফিকির না তো,
এই প্রত্যেকটা বাচ্চা আমার বাচ্চা, আল্লাহর কসম করে বলতেছি। প্যালেস্টাইনে যখন আমরা দেখি যে আমাদের এক একটা বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, তখন আমার নিজের যৌবনের উপর আমার ধিক্কার আসে যে আমি যুবক হয়ে এখানে বসে আছি আর আমি